আমি যখন পরাবৃত্ত পড়াইছি পরাবৃত্তের ভিতরে কিন্তু আমার কষ্ট কম করা লাগছে। তার কারণ কি? কারণ বেসিকটা আমি স্ট্রংভাবে দিছি। বেসিকটা আমি পুরা যতটুকু দরকার তোমাদের A to Z দেখাইছি। ম্যাথ তুমি নিজেই পারছো, তাই না? ম্যাক্সিমাম ম্যাথে আমি ব্যায়াম করাইছি প্রতিটা গ্রুপ থেকে হয়তো একটা করে। তো এরকম উপবৃত্তই যদি বেসিকটা তোমার আয়ত্ত থাকে প্রত্যেকটা ম্যাথ তুমি নিজে করতে পারবা। শুধুমাত্র প্যাচটা থাকবে কোন জায়গাটায়, ওই যে বাংলা কথাগুলো প্যাচ দেবে, কোনটা উপকেন্দ্রিক লম্ব কি, এই যেগুলো তো আমরা পড়ে আসছি যদিও কোথায়, পরাবৃত্তের চ্যাপ্টারে। আর এখানে এখন আমরা উপবৃত্তের চ্যাপ্টারটাতে জানবো যে ওদের আকারটা কীরকম হয়, সমীকরণটার আকার দেখতে কীরকম হয়, চিত্র দেখতে কীরকম হয়। যদি এটা জেনে ফেলতে পারো তাহলে দেখবো উপবৃত্তের ম্যাথও তোমার কাছে দেখবো সো ইজি। শুধুমাত্র চিত্রটা আর সমীকরণটা মনে রাখতে হবে, চিত্র আর কি সমীকরণ। এখানেও আমরা চিত্র শিখবো কয়টা মাত্র বলো তো? 2টা, প্রতি স্টেপে 2টা করে শিখবো। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে আমরা 2টা শিখছি, একটা যদি এক্স অক্ষ হয় আর একটা যদি কি হয়, ওয়াই অক্ষ হয়। আর এটার ক্ষেত্রে আমাদের একটা যদি এক্স অক্ষ হয় আর একটা যদি ওয়াই অক্ষ হয়। তো উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা আমরা একটু লিখে দেই, মনে আছে কিনা তোমার? উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা ছিল 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। তার মানে এটা ফিক্স না, এটা ফিক্স না। পরাবৃত্তের ক্ষেত্রে ফিক্সড ছিল 1, তাই এসপি সমান পিএম আসতো। এই জায়গায় কিন্তু এসপি সমান পিএম আসবে না, আসবে না। এসপি থেকে পিএম এর দূরত্বটা কী হবে বলো তো? বেশি হবে। এসপি থেকে পিএম এর দূরত্বটা সবচেয়ে বেশি হবে, কারণ হচ্ছে 0 থেকে আমার বড় হইতে হবে, 1 থেকে কী হইতে হবে, ছোট হইতে হবে, এজন্য। তো উপবৃত্তের শেপটা কীরকম হয় সেটা যদি তোমাকে আমি দেখাইতে চাই। আচ্ছা দেখেন, আচ্ছা দেখো উপবৃত্তের শেপটা কীরকম হয়। উপবৃত্তের শেপটা আসলে হয় যে এটাকে যদি আমি মনে করো জাস্ট আপাতত এটা একটা রশির দৈর্ঘ্য জেনে রাখো, এটা কি একটা রশি। ওদের শেপটা হয় মূলত, খেয়াল করো হ্যাঁ, এই দেখো একটা শেপ দেখছো মনে হয়, শেপটা কীরকম আসতেছে, এটা কিন্তু এটার সাথে মিলে যাবে। এবং শেপটা কিন্তু পুরা বৃত্তাকার না, শেপটা কিন্তু পুরা বৃত্তাকার না। আমি একটু ছোটো নিয়েছি রশিটা, আর একটু যদি ছড়ায় নিতা তাহলে একটু শেপটা আর একটু সুন্দর আসতো আর কি। বাট এটা মনে রাখো যে ওর একটু কিন্তু চ্যাপটা হয়, এই অংশটা একটু কী হবে, চ্যাপটা হবে। এবং আমি যে 2টা পয়েন্ট ধরছি, এই 2টা পয়েন্টের আমরা উপবৃত্তের ক্ষেত্রে বলছিলাম যে ওর শেপটা দেখতে কীরকম হয় আগে এটা বুঝতে হবে। এটা বৃত্ত না, এটা একটা কি উপবৃত্তাকার শেপ। উপবৃত্তাকার শেপ। বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থাকে কয়টা? একটা। বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থাকে একটা। আর উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র না, উপবৃত্তের ক্ষেত্রে সেটা হয়ে যায় উপকেন্দ্র। পরাবৃত্তের ক্ষেত্রে সেই উপকেন্দ্রটা ছিল একটা, বাট উপবৃত্তের ক্ষেত্রে সেই ইয়াটা হয়ে যায় কয়টা? 2টা হয়ে যায়। তার 2টা যদি না হয় তাহলে শেপ কোনোদিনও এরকম আকৃতি হবে না, উপবৃত্তাকার আকৃতি হবে না। কারণ একটা থেকে আরেকটা, দেখো আমি যে এখান থেকে ওর যেই দূরত্বটা নিতেছি, দেখো এ থেকে রশির 2টা এই মান আর এই মান যোগ করে কি টোটালটা আসছে না? আবার এখানেও যদি বিন্দুটা ধরি তাও দেখো এই মান যোগ করে, যেখানে বিন্দুটা ধরি না কেন, দেখো এখানেও যদি ধরি তাও কিন্তু রশির দৈর্ঘ্য আসতেছে, যেখানে ধরি না কেন। যে এখান থেকে মানে উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু দূরত্ব, ওই বিন্দু থেকে উপকেন্দ্রের আরেকটা যে উপকেন্দ্র থাকে তার 2টা দূরত্বের যোগফল কার সমান? রশিদার দৈর্ঘ্যের সমান। পাইতেছি? অর্থাৎ যেই জায়গায় বিন্দুটা নাও না কেন, যেই জায়গায় নাও, এখানে নাও, তাও দেখো প্রথম উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দুর দূরত্ব, ওই বিন্দু থেকে দ্বিতীয় উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের যোগফলটা রশিটার দৈর্ঘ্যের সমান। রশিটার দৈর্ঘ্যের সমান। হ্যাঁ দেখো আমি যেইখানে নিই না কেন, এখানে মনে করো নিতেছো, তার মানে এই মান আর এই মান যোগ করে এই তো রশিটা ফুল রশি, তাই না? তার মানে রশিটার দৈর্ঘ্য পাওয়া যায় কীভাবে, এটা একটু খেয়াল করো। যে ভাইয়া আমি উপবৃত্তের উপস্থিত যে কোনো জায়গায় একটা বিন্দু ধরি না কেন, যে কোনো জায়গায় ধরলাম আমি বিন্দুটা এই জায়গায়, আমরা বলছিলাম কিন্তু এগুলো কিন্তু স্থির বিন্দু,
তাই না? ওই যে একটা অক্ষ ধরছিলাম, উপকেন্দ্রগুলো ছিল স্থির বিন্দু ধরে বিবেচনা করছিলাম, তার মানে এই দুইটা কিন্তু স্থির বিন্দু। আর চলমান বিন্দু কোনটা আমরা বলছিলাম? কোনিক্সের উপরিস্থিত যে বিন্দুটা সেটা ধরছিলাম আমরা চলমান বিন্দু। চলমান বিন্দু বলতে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, এই দেখো স্থির বিন্দু দুইটা আর চলমান বিন্দু এটাকে ধরলাম পি। তাহলে বলো তো ওর থেকে ওর দূরত্ব আর ওর থেকে ওর দূরত্ব, এই দুইটার যোগফল তুমি কি রশিটার দৈর্ঘ্য বলতে পারো? দেখো এই যে এটাই বুঝাইতে গেলে অনেকে এটাকে আমি ইয়াতে বুঝাইতে পারি না, যে এগুলো সারা যদি দেখায় ওরা এটা কোনোভাবে বিশ্বাস করে না যে এই দুটার দৈর্ঘ্য কীভাবে রশির দৈর্ঘ্যের সমান হয়। এখন কি বুঝতে পারছি ব্যাপারটা? যে তুমি দেখো প্র্যাকটিক্যালি আমি তোমাকে দেখাইতেছি, এখানে তো আর গোজামেল দেওয়ার কোনো অপশন নাই, তুমি যেই পয়েন্টে নাও না কেন দেখো। তার মানে তোমাকে যদি শেপটা তৈরি করতে হয়, উপবৃত্তাকার শেপটা তৈরি করতে হলে উপকেন্দ্র দুইটা থেকে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, ওই যে দুইটা দূরত্ব পাবো, এই দুইটা দূরত্বের যোগফল রশির দৈর্ঘ্যের সমান হইতে হবে। রশিটার দৈর্ঘ্যের কী হতে হবে? সমান হইতে হবে। হ্যাঁ, ওই দুইটা স্থির বিন্দু নিজের মতো করে নিলাম আর কি। হ্যাঁ, এখন টান টান করে দেখো আমরা আসলে ও বলছে রশিটা ঝুলন্ত অবস্থায়, তো ঝুলন্ত অবস্থায় দিয়েও তোমাকে এখান থেকে আরেকটা ইনফরমেশন পাওয়া যায়। তুমি আগে এতটুকু গেইন করো যে এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব যোগফলটা এই টোটালটা, আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান, আবার এইখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এই বিন্দুর দূরত্ব সমান। যে কোনো জায়গায় নাও না কেন সব দূরত্ব কী আসবে বলো তো? সমান আসবে। এই যে সমান আস্তে আস্তে অনেকগুলো বিন্দুর সঞ্চার পথ পাওয়া যাবে না, অনেকগুলো বিন্দুর সেট পাওয়া যাবে না। এই সেটগুলো যখন যোগ করি তখন একটা কী আকৃতির আসে? উপবৃত্তাকার শেপ আসে। এখন দেখো এই রশিটার যদি এই পয়েন্টটাতে নাও, দেখো এই দিক দিয়ে কিন্তু এখানে কিন্তু ডাবল পয়েন্ট আসছে, একটু খেয়াল করো, আসছে রশিটা কিন্তু এখানে ডাবল পয়েন্ট আসছে, অর্থাৎ এখান থেকে এতটুকু, আবার এখানে এই পার্ট, কিন্তু এই পার্টটা কিন্তু নাই। হ্যাঁ, আবার যখন এই পাশে আসবা তখনও খেয়াল করো, তখন এখানেও ডাবল পার্ট, এখানে কিন্তু খালি। আমি এখন তোমাকে বললাম ওর থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্যটা হয়েছে রশির দৈর্ঘ্য। তুমি বললা ভাই কীভাবে? এই জিনিসটাও তোমরা প্যাচ লাগো, যেভাবে আমি বিশ্বাস করতে পারলাম না রশিটার দৈর্ঘ্য, বিশ্বাস করতে পারলাম না। আমি ধরলাম এটার সেন্টারটা একটু আইডেন্টিফাই করে নেই, মনে করো এটা সেন্টার এখানে। দেখো আমি এখন এটা উঠে ফেলে আমরা প্রমাণ দেখবো যে ওর থেকে ওর দূরত্বই আমাদের রশিটা, ঠিক আছে? ওর থেকে ওর দূরত্বটাই রশিটা আমাদের। দেখো পাও কিনা, পাইছো? ওর থেকে ওর দূরত্বটাই আমাদের রশিটার দৈর্ঘ্য। হ্যাঁ, বাট এই বরাবর কি পাইতেছি? দেখো তো না, ওই যে চ্যাপ্টা হয়ে আসতেছে। তার মানে তুমি এখান থেকে যেটা বুঝতে পারছো সেটা হইলো ভাইয়া, এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে উপবৃত্তাকার শেপের ক্ষেত্রে উপকেন্দ্র থাকে কয়টা? উপকেন্দ্র থাকে দুইটা। একটাকে ধরলাম আমি, এটাকে ধরলাম মনে করো C1, এটাকে ধরলাম কত? C2, ঠিক আছে? এবং এই যে এই দিক বরাবর যে একটা কি যাইতেছে, রেখা যাইতেছে, এটা আমরা বলে থাকি একটা অক্ষ। পরাবৃত্তের ক্ষেত্রে এটা ছিল পরাবৃত্তের অক্ষ। উপবৃত্তের ক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো অক্ষ হয় না, অক্ষ দুইটা থাকে। একটা মনে করো কি অক্ষ পাইতেছি? এক্স অক্ষ, আরেকটা পাইতেছি কি দিক দিয়ে পাবো? মনে করো ওয়াই অক্ষ পাবো। তবে স্পেসিফিক এক্স অক্ষের একটা নাম আছে, ওয়াই অক্ষের একটা নাম আছে। আচ্ছা, আমি যদি এটা কি একটা ধরি না, তো দড়ির দৈর্ঘ্যটাকে আমি ধরলাম, দড়ির দৈর্ঘ্যটাকে যদি আমি কত দড়ি ধরলাম আমাদের প্রমাণের সুবিধার্থে, এ ধরলে তো এতটুকু হবে কত? A/2, তো একটা ভগ্নাংশ আসা পড়ে, তো এই জন্য আমরা সুন্দরভাবে লেখার জন্য আমি একটা 2A ধরতেছি। তাহলে মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে যে ভাইয়া এই সেন্টারটা, এই যে এটা কিন্তু আমি যদি বলি অক্ষ দুইটার ছেদবিন্দু, অক্ষ দুইটার ছেদবিন্দু থেকে এই যে এখানে একটা পয়েন্ট পাওয়া যায়, যে এই পয়েন্টটার নাম কি দেখে বলতে পারো কিনা? না, পরাবৃত্তের ক্ষেত্রে এই পয়েন্টটার নাম কি ছিল? শীর্ষবিন্দু ছিল।
তাহলে এটা হয়েছে উপবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে বলো তো উপবৃত্তের শীর্ষবিন্দু কয়টা? এখানে সব কিছুই দুইটা দুইটা করে পাওয়া যায়। এখানে সব কিছুই কয়টা করে পাওয়া যাবে? দুইটা। দেখো এখানে একটা শীর্ষবিন্দু আছে, এখানে একটা শীর্ষবিন্দু আছে, আছে না? আমার তোমাদের কাছে প্রশ্ন হলো যে এখান থেকে এতটুকু দূরত্বটা কত? এ, রশির দৈর্ঘ্যের অর্ধেক এখানে, আর এখানে অর্ধেক, তার মানে এতটুকু এ, এতটুকু এ বলা যায়। এটাকে যদি আমরা এক্স অক্ষ বিবেচনা করি তাহলে মনে হয় ওর স্থানাঙ্কটা তুমি জেনে যাবা, তাই না? ওর স্থানাঙ্কটা তখন আমরা পাওয়া যায় কত? ওর স্থানাঙ্কটা পাওয়া যায় যেহেতু এক্স অক্ষের উপর আছে সেহেতু এ কমা কত? 0। আর যদি এটাকে আমরা ধরি তাহলে মাইনাস এ কমা কত? 0। তো আরেকটা মান তো জানা থাকা লাগে, তো আরেকটা মান তো জানি না। আবার সবসময় দূরত্ব সমানও হবে না। ওর মান কি এই জায়গায় সমান হবে? যদি সমান হইতো সেটা হয়ে যেত বৃত্ত, সেটা হয়ে যেত। যেহেতু সমান হবে না সেহেতু আমরা ওয়াই অক্ষের যে মানটা এতটুকুর মানটাকে ধরে নিতেছি কি? বি। নিচের মানটাকে ধরে নিতেছি কত? বি। তাহলে বলো উপরের স্থানাঙ্কটা আসবে ভাইয়া 0 কমা বি, এটা যদি ওয়াই অক্ষ বিবেচনা করি, আর নিচের মানটা আসবে কত? 0 কমা মাইনাস বি। আর এই যে একটা জিনিস পাইতেছো মূল বিন্দুটা, এটা পরাবৃত্তের ক্ষেত্রে ছিল শীর্ষবিন্দুটা 0 0, তাই না? বাট এখন এটা হয়েছে ভাইয়া অক্ষদ্বয়, আই মিন উপবৃত্তের যেই কেন্দ্রটা, আমরা এটাকে কি বলে থাকি? কেন্দ্র। উপকেন্দ্র না কিন্তু কেন্দ্র। অক্ষদ্বয়ের ছেদবিন্দু যেটা, অক্ষদ্বয়ের ছেদবিন্দু যেটা, এটাকে বলতেছি আমরা কেন্দ্র বিবেচনা করতেছি। কি বিবেচনা করতেছি? কেন্দ্র। এটা কি? শীর্ষবিন্দু। এটা শীর্ষবিন্দু, এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। বুঝাতে কি পারছে নাকি পারেনি? আর এই টোটালটা হয়েছে ভাইয়া উপবৃত্তাকার একটা শেপ, তার উপরিস্থিত যে কোনো বিন্দু অবস্থিত হইতে পারে। এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে। কোনটা? এটা কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, আমরা বলবো উপবৃত্তের কি? কেন্দ্র। এই যে উপবৃত্তাকার শেপের দেখো মাঝখানের জিনিসটা আছে, এটাকে আমরা বলে থাকি কি? কেন্দ্র বিবেচনা করে থাকি। তার মানে আগে যেই শীর্ষ পড়ছো শীর্ষটা ছিল 0 0, এখন কিন্তু শীর্ষ আর 0 0 নাই। শীর্ষ কিন্তু একটা হয়ে গেছে A0 আর একটা কি? মাইনাস A0। আগে যেটা পড়ছিলে ভাইয়া 0 0 সেটা ছিল শীর্ষ, আর এখন যেটা পড়তেছো সেটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্রটা কত এখানে? 0 0। উপকেন্দ্রটা দেখতে পাইতেছি। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি। তো আমাদের সর্বপ্রথম এখান থেকে টার্গেট, আমরা আগে যদি উপকেন্দ্রটা বের করে ফেলতে পারি। কোনটা? তুমি পরাবৃত্ত যখন বের করছো তখন আমরা চেষ্টা করছি সবার আগে কোনটা বের করে ফেলার জন্য? উপকেন্দ্রটা। কারণ সমীকরণটা বের করার জন্য আমাদের লাগে উপকেন্দ্রটা। তাই একটু খেয়াল করো, আমি এটা মুছে ফেলতেছি। কোনগুলো আঁকবা? তাহলে আঁকো, তাহলে আমি ওখানে আরেকটা আঁকি। এই ভিডিওতে এটা দেখা যায়, দেখো তো এতটুকু। এখানে আছে এই পর্যন্ত আসে না? আচ্ছা ওটা আগে ফেলো। C1 আর C2 হচ্ছে উপকেন্দ্র, নট শীর্ষবিন্দু।
উঠেছে এটা? জিরো আর বি এর পরিচয় হিসেবে কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটা, উপরের দূরত্বটাকে বি ধরতেছি, নিচের দূরত্বটাকে বি ধরতেছি, নির্দিষ্ট নাম নেই, মানটা আমরা বিবেচনা করতেছি আর কি। তবে এটার এই জায়গাটার একটা মেইন অক্ষ আছে, বলতে পারবা কোনটা মেইন অক্ষ? এক্স অক্ষটা, মানে বড় অক্ষটা কোনটা? তো আমরা যেহেতু পড়েই ফেলছি তাহলে বলেই দিই আর কি, আমি বলছি পরে বলবো। এখানে অক্ষ কয়টা? দুইটা, একটা বড় অক্ষ আর একটা, বড় অক্ষটাকে বলা হয় বৃহৎ অক্ষ। বড় অক্ষটাকে কি বলা হবে? বৃহৎ অক্ষ। দেখো এক্স অক্ষ, তার মানটা কত কি বলতে পারো? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কত? 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কিন্তু রশির দৈর্ঘ্য, কারণ এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাই না? বলো ছোট, ক্ষুদ্রতম অক্ষের দৈর্ঘ্যটা কত? 2b। এই যে এতটুকু বি, এতটুকু বি, এটা যেহেতু এর বিবেচনা করছি তাই এটাকে বি বিবেচনা করছি, পরিচয় তাই সেটা। তো এখানে মেইন অক্ষ হিসেবে বিবেচনা করে কে বলো তো? বৃহৎ অক্ষটা। এখানে বৃহৎ অক্ষটাকে এক্স অক্ষ, তাই এক্স অক্ষ বরাবর কিন্তু বড় জিনিসটা হয়েছে, দেখো শেপটা মানে মানে চ্যাপটা হয়েছে এক্স অক্ষের উপরে। আর যদি তোমার অক্ষটা, বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ হইতো তাহলে দেখতে শেপটা আসতেছে এরকম। আমরা ওই যে দুইটা চিত্র পড়ি, একটা এই শেপ আর একটা ওই শেপ, বুঝতে পারছি? আছে? আচ্ছা, তোমাকে আমি এখান থেকে যদি, যখন আমি এখানে ছিল তোমার এই যে এটা উপকেন্দ্রের একটা, এখানে ছিল উপকেন্দ্রের আরেকটা, তা আমি যদি রশির দৈর্ঘ্যটা যখন টান টান করে এখানে রাখছিলাম, ওর থেকে ওর দূরত্ব যোগফল ছিল কার? রশির দৈর্ঘ্যের সমান। বা বিন্দুটা যদি ঘুরতে 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 মনে করো এখানে থাকে, তাহলে ওর থেকে ওর দূরত্বটা আর ওর থেকে ওর দূরত্বটা যোগফল আমরা জানি কি হবে বলো তো? রশির দৈর্ঘ্য। তবে এই মানটা আমরা জানি, এখানে কিন্তু রশিটার অর্ধেক মান, এখানে হচ্ছে রশিটার অর্ধেক মান। এখন তুমি বলতে পারবে কেন? কারণ এটা কিন্তু লম্বভাবে আছে, এটা লম্বভাবে আছে। এখান থেকে যখন তুমি কোথায় নিয়ে গেছো? এখানে নিয়ে গেছো, তার মানে ব্যাপারটা হয়ে গেছে এই যে এতটুকু ছিল না, হ্যাঁ এতটুকু তো অর্ধেক ছিল এ, এটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এটা নির্দিষ্ট মান, মনে করো এটা একটা লাঠি, এটা একটা লাঠি বা কলমটাই ধরি আমরা, মনে করো এটাই মনে করো। যখন এটা দেখো উপরের দিকে উঠতে থাকে মনে করো, তখন কিন্তু এটা সামনে আগাইতে থাকে। যখন দেখবে উপরের দিকে উঠতেছে তখন দেখবে এই পাশটা সামনে আসতেছে, আসতেছে। তো যখন তুমি এই পার্টটাকে সিম্পলি এতটুক থেকে উপরে উঠাইতে থাকবা, তখন ও এখানে আসা পরে আর ও উপরে গিয়া চলে যায়, তখন এরকম বাহুটা আস্তে আস্তে এরকম হয়ে যায়, অর্থাৎ ওই এটাই ঘুরাফেরা অতিভুজ হয়ে যায় এ, বিশেষ করে। হ্যাঁ, আর যদি না করো, আমি যদি এখানে অক্ষ বিবেচনা করে নেই, যে অক্ষটা মনে করো ধরলাম এটা কি অক্ষ ধরলাম? এক্স অক্ষ, একটু পর দাগ দেবো আর কি এখান দিয়ে, এটা এক্স অক্ষ। আরেকটা দেখো ওয়াই অক্ষ ধরতেছি আমরা, এটা ওয়াই অক্ষ। এই যে এখান থেকে দেখো এটার কথা বলছে, ঠিক আছে? অর্থাৎ ওর রশির দৈর্ঘ্য অর্ধেক এখানে আর ওর রশির দৈর্ঘ্য অর্ধেক এখানে, ঠিক আছে? কোথায়? তো টানটানি তো করে রাখতে হবে, তুমি কি লুজ করে রাখবা নাকি? রশিটার দৈর্ঘ্য তুমি যদি পাইতে চাও, তুমি কি এইভাবে এখানে রাখবা? তো টানটানি তো করতে হবে, যেই জায়গায় গিয়ে টান টান থাকবে। ছাইরা দিলে টান টান থাকবে কেন? তত এতটুকু দৈর্ঘ্য রশির দৈর্ঘ্য হইতো, এতটুকু আছে না, এতটুকু বাহির আছে না, এতটুকু বাহির আছে না, ওইটাই তো ঝুলন্ত অবস্থাটার মান, ঠিক আছে? তো টান টান হইলে তো টানটানি থাকতো, এটা তো আর না, ঠিক আছে?
এতটুকু বুঝতে পারছি? আমি তোমাকে বললাম কি তাহলে এই যে এতটুকুর যে এখানে যে আমরা রাখলাম এতটুকুর মানটা হচ্ছে এ, এতটুকুর মানটা হচ্ছে কত? এ। বিশেষ করি এই যে এভাবে থাকে না, কেন্দ্রে আনো, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে তুমি আরেকটু বেটার ভালোভাবে বুঝতে পারা যাবে। মানে তুমি যখন এখানে রাখো অ্যাকচুয়ালি তুমি চোখের আন্দাজে দেখো তো দুইটা মান সেম আসে কিনা, এক পাশে তো আর বেশি এক পাশে তো কম আসবে না। কিন্তু যদি আমি বিন্দুটা এই পাশে রাখতাম বা এখানে রাখতাম, তুমি বলতেছো ভাই এই পাশটা বড় এই পাশটা ছোট, তো এমন তো একটা মুহূর্ত আসবে যেই মুহূর্তে দুই পাশ সমান হবে। ওই মুহূর্তটা কোথায়? ওইটাই একদম পুরো লম্ব হবে, যেটা থাকে যে অ্যাঙ্গেলটা একদম 90 ডিগ্রি হবে, এই যে দুই পাশ সমান সমান আসবে। তার মানে তুমি বুঝতে পারছো এই মানটা কত, এই মানটাও কত, আর এটা কত ধরছো? বি ধরছি। তাহলে আমি মনে হয় ভাইয়া এখন C1 এর মানটা বের করতে পারি। কোনটা? না এ ইকুয়াল টু কেন বি? এ ইকুয়াল টু বি না, ফার্স্টে কিন্তু বলে দিচ্ছে এখানে এ কে বড়, এখানে বলো, এখানে কিন্তু এ বড় বি এর তুলনায়, এ বড় বি এর তুলনায়, তখন কিন্তু চিত্রের শেপটা এরকম আর একটু সুন্দর হইতো আর কি, ও দূরত্ব নিলে আর কি ইয়াটা সুন্দর হয় আর কি। এতটুকু বুঝতে পারছি? কেন এ বড়? তুমি চোখের আন্দাজে বুঝতে পারতেছো না যে এটা যে এ বড় এর তুলনায় যে বি বড়? কারণ এটা তোমার রশ্মির দৈর্ঘ্যটা ছিল, তো এটাকে রশ্মির দৈর্ঘ্যটা পাইছিলা, এটা ছোট পাইছিলা না, এক্স অক্ষটা বৃহৎ অক্ষটা বড়, এই জন্য এ বড়। এতটুকু ক্লিয়ার? এখন খেয়াল করবা এতটুকুর মানটা পাবো নাকি পাবো না? হ্যাঁ এতটুকুর মানটা বের করতে পারবো কোন সূত্র দিয়ে বলো তো? পিথাগোরাস সূত্র দিয়ে। পিথাগোরাস সূত্র দিয়ে তুমি এই মানটা যদি বের করো, আমি যদি এই মানটাকে ধরি, সি ধরলাম, কি ধরলাম? সি, এটাও তো সি, মানটা ধরলাম, মানটা সি, একটা সিম্বল দিয়ে প্রকাশ করতেছি। তার মানে তুমি এখানে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করো, তুমি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লিখতে পারি সি স্কোয়ার লম্ব ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখান থেকে সি এর মানটা তুমি মনে হয় বলে ফেলতে পারো কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ভাইয়া প্লাস মাইনাসে আসার কথা, কারণ একটা ভাইয়া এক্স অক্ষের কোথায় অবস্থিত? ডানে অবস্থিত, সেহেতু প্লাসের মানটা, আরেকটা হচ্ছে ভাই বামে অবস্থিত, সেহেতু মাইনাসের মানটা। অর্থাৎ আমরা বলতে পারি ভাইয়া ওর স্থানাঙ্কটা মানে C1 এর স্থানাঙ্কটা হয়েছে ভাইয়া C1টা হয়েছে, তুমি যদি বিবেচনা করো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা কত 0, আর C2 এর মানটা এটাকে তুমি চাইলে C,0 এটাও লিখতে পারো। আমি স্থানাঙ্ক বলতেছি এখন, নট দূরত্ব। এই ক্ষেত্রে তো তুমি তো মানটা বের করছো সি এর মানটা। এখন আমি বললাম তোমাকে যে স্থানাঙ্কটা যদি বের করতে চাই, মান তো তোমার এটা যে মানটা, এই মানটা যে কথা এই মানটা সেম কথা, কিন্তু আমি এখন উপকেন্দ্র দ্বারা স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি। যেহেতু এটা এক্স অক্ষের ডানে অবস্থিত সেহেতু প্লাস হবে, যেহেতু এটা এক্স অক্ষের বামে অবস্থিত সেহেতু এটা মাইনাস হবে। সেই জন্য আমি তোমাকে এখানে কি দিয়ে বুঝাইতেছি? প্লাস মাইনাসটা দিয়ে বুঝাইতেছি, আমি স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি। তো বলো C1 এর সবসময় স্কোয়ার করলে প্লাস মাইনাস, রুট করলে প্লাস মাইনাস হবে, রুট করলে প্লাস মাইনাস হবে, আসবেই। যদি মানটা বলো সেই ক্ষেত্রে শুধু প্লাসটা বিবেচনা করবো, মাইনাসটা করবো না। কিন্তু স্থানাঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমার প্লাস মাইনাস হইতেই পারে। এটাকে কিন্তু তুমি চাইলে এইভাবে লিখতে পারো, আমি এই মানটাকে সি যদি বিবেচনা করি, মানে ছোট বড়টাকে আমি ছোট হিসেবে ধরলাম আর কি, বড়টাকে আমি কি ধরলাম? ছোট হিসেবে ধরলাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা C2টাকে কি লেখা যাবে? মাইনাস রুট ওভার, সরি ভুল লিখছি, C1টা হবে মাইনাস, C1টা হবে কি মাইনাস, আর এটা হবে প্লাসের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা কত 0। এটাকে চাইলে আমরা C,0 লিখতে পারি, ধরতে পারি। আমার দরকার হিসেবে জিনিসটা মানে ফিল করা যে আসলে কি এগুলো সত্য নাকি সত্য না। আমি তো বানায় বলতেছি না, এই জন্যই তোমাদেরকে এটা আনাইছি, আর না আনাইতাম না। এটা পড়াইতে গেলে আমার মনে করো যে 1 ঘন্টা যায় এই জিনিসটাই বুঝাইতে। অন্যান্য জায়গায় যত জায়গায় পড়াইছে মনে করো 1 ঘন্টায় যায় এই, যদি এটা ছাড়া দেখাই ওরা বিশ্বাসই করতে পারে না কোনো মতে, এটা বিশ্বাসই করতে পারে না টোটালটা দড়ির দৈর্ঘ্য, ওরা এটা বিশ্বাসই করে না। তো এই বিশ্বাসটা তোমরাও করতে না যদি আমি এটা না দেখাইতাম। আমি
এলিপস এলিপস লিখছে মুছে ফেলবো হ্যাঁ মুছে ফেলতেছি কথা বলো না এখান থেকে আমরা একটা শর্ত পাই শর্তটা কি তুমি যখন ভাইয়া বিন্দুটা এখানে নিছিলা তখন এই দৈর্ঘ্য সমান আসছিল কিন্তু যখন এখানে নিচ্ছ মনে করো এখানে যদি নাও তখন কি আর সমান আসবে কারণ বিন্দুটা তো এখানে হওয়া একটা কেস বাট এখানে হওয়া কি একটা কেস নাকি সার্বজনীন তখন কি আমরা স্থানাঙ্কটা জানি কিন্তু এই জায়গাটা হলে কিন্তু স্থানাঙ্ক জানি কার মানটা 0 হয় এক্স এর মানটা 0 হয় তাই না তো আমরা কি সমীকরণ নির্ণয় করি আর যেটাই নির্ণয় করি কেস ধরবো নাকি সার্বজনীন ধরবো সার্বজনীন ধরবো আমি একটু এটা উঠে ফেলতেছি এই যে এখানে খেয়াল করো এখানে যদি বিন্দুটা ধরি পি বিন্দু কোন বিন্দু মানে বিন্দুটা এই যে আমরা কার উপস্থিত একটা বিন্দু ধরি আমরা যে কনিক্সের উপস্থিত একটা বিন্দু ধরি সেই বিন্দুটা তার নির্দিষ্ট করে ধরি না আমরা ধরি নেই কি এটা এক্স কমা ওয়াই তাই না তো এটাকে এই উপকেন্দ্রটা তো তুমি পাইছো তাই না ওর উপকেন্দ্রের স্থানাঙ্কটাকে আমরা যেহেতু আগেরটার সাথে মিল করে পড়াইতেছি তাই এটাকে ধরলাম আমরা এখন কি S1 আগেরটা ধরছিলাম এস মনে আছে উপকেন্দ্র পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এখানে কি ধরলাম এস এবং ওর স্থানাঙ্কটা পাইছি -c কমা কত 0 আর এটা হচ্ছে আমাদের S2 ওটাও লিখবা ওটা আমরা একটু লিখবা আমরা একটু সুন্দর করে লিখবি একটু পর দেখবা ঠিক আছে এখন বলো এটা হচ্ছে C0 উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক একটা -c0 আর একটা কি c,0 এখন আমাকে বলো বিন্দুটা যদি এখানে হইতো আর এই উপবৃত্ত শেপটা আঁকার জন্য তোমাকে একটা শর্ত বলছি ভাই উপকেন্দ্রের প্রথম উপকেন্দ্রটা থেকে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু থেকে দ্বিতীয় উপকেন্দ্রের দূরত্বের যোগফল দৈর্ঘ্যটা এটা বলেই দিয়েছিলাম তোমাকে তুমি যে কোনো পয়েন্টে নাও না কেন এখানে নাও দেখো তো প্রথম উপকেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব আর ওই বিন্দুটা থেকে দ্বিতীয় উপকেন্দ্রটার দূরত্বের যোগফল রশিটার দৈর্ঘ্য কিনা বলা যায় তো শর্ত তো এটাই সবসময় এই সমীকরণটা পাওয়ার জন্য শর্ত কিন্তু এটাই দেখো কারণ এখানে একটা বিন্দু পাবা এখানে একটা বিন্দু পাবা এখানে একটা বিন্দু পাবা সবগুলো বিন্দু কিন্তু যোগ করলে একটা কি হবে শেপ উপবৃত্তের কি আসবে একটা শেপ আসবে আমি শর্তটা তোমাকে বলতেছি তার মানে দেখো তুমি কিন্তু শর্তটা পেয়ে গেছো ভাইয়া এটাকে যদি আমরা ফার্স্টে তো এখানে ধরছিলাম বিন্দুটা তাই না যখন এখানে পি বিন্দুটা ছিল তখন কিন্তু ওর স্থানাঙ্কটা ফিক্স ছিল ওর স্থানাঙ্কটা তখন ছিল কি বলতো 0y যখন এটা ধরছি আর এখন আমি ধরলাম মনে করি এটা P1 ধরলাম তখন কি আর বিন্দুটা একটা কেস মানতেছে নাকি সার্বজনীন হইতেছে এই ক্ষেত্রে তখন তোমার এই ক্ষেত্রে যখন ছিল তখন এতটুকুর মান কত হয়ে গেছিল এতটুকুর মান কত হয়ে গেছিল তাই না তখন তুমি এখান থেকে সি এর মানটা পাইছিলা কত বলো তো এই S1 এর মানটা পাইছিলা তুমি যে পিথাগোরাস অ্যাপ্লাই করে তুমি পাইছিলা ভাই -√a² - b² কত 0 অথবা এটাকে আমরা আরেকটা ভাবে পড়াইছি কত ভাইয়া -c,0 একটু পর দেখবা এটাও মনে রাখবো না আমরা ওই যে উৎকেন্দ্রিকতা সম্পর্কিত একটা মান বের করি ওটা মনে রাখবো আর কি কিন্তু তোমাকে এই ওয়েগুলো জানতে হবে এরপরে S2 কত বলো তো √a² - b² 0 অথবা কত c,0 আমরা এগুলো জানলাম দুইটা এটা কখন পাইছিবে যখন কেসটা এখানে ছিল মানে বিন্দুটা এখানে ছিল তাই তো কিন্তু বিন্দুটা তো এখানেও থাকবে এটা তো হয়ে গেছে এখানে থাকলে তো হচ্ছে একটা কেস হয়ে গেল কিন্তু আমি চাইতেছি আরও বিন্দুগুলো নাও যে কোনো একটা বিন্দু না আমি নিলাম বিন্দুটা এখন কোথায় এখানে নিলাম তো বলো তো ওর থেকে ওর দূরত্ব আর ওর দূরত্বের যোগফল রশিটার দৈর্ঘ্য কিনা তো শর্তটা কি দাঁড়াইতেছে খেয়াল করো P1 S1 তাই না বা S1 P1 যেটাই লেখো S1 থেকে P1 এ যাইতেছি আবার S2 থেকে P1 এ যাইতেছি এই দুটো যোগ করলে অবভিয়াসলি তুমি 2a পাবা এটা বিশ্বাস করি না এটা সবসময়ের জন্য সত্য তুমি যদি বলো ভাই এই বিন্দুর জন্য সত্য না হ্যাঁ অবশ্যই এ যোগ করলে 2a আসবে
তাই না? সকল বিন্দুর জন্য এটা সত্য, তাই এটা শর্ত হিসেবে দাঁড়াইলো। এখন বলো S1P1 এর S1P1 এর মধ্যবর্তী দূরত্ব, S1P1 এর মধ্যবর্তী দূরত্ব বলো রুট ওভার x2 মাইনাস x1, অর্থাৎ x2 মাইনাস x1 মানে x প্লাস c হোল স্কোয়ার, y2 মাইনাস y1, y মাইনাস 0 হোল স্কোয়ার। দেখো তো এটা বুঝতে পারছি নাকি পারি নাই? কারো প্রবলেম আছে কিনা? জাস্ট S1 আর P1 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করছি। x2 মাইনাস x1 মাইনাস আছে যেহেতু প্লাস হয়ে গেছে হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, বুঝি? দূরত্ব নির্ণয় সূত্র অ্যাপ্লাই করছি সরলরেখার, প্লাস S2P1 ওটা থেকে ওটা, তার মানে তুমি খেয়াল করো x2 রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 2a পাই। খেয়াল করো তো এখানে রুট ওভার x প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? টোয়াইজ এ। তো এই রুট যদি উঠাইতে চাও, আমরা হায়ার ম্যাথে 9-10-এ এই রুট উঠানোর কাজ করে আসছি। চ্যাপ্টার 5.1-এ 5.2-তে তোমরা করছো কিনা জানি না, তাও আমি বলে দিই। এক পাশে যদি দুইটা রুট থাকে, তুমি যদি এই রুটকে ভ্যানিশ করতে চাও, একটাকে আগে ওই পাশে নেওয়া লাগে, তারপরেও যদি রুট না উঠে আবার গিয়া কী করা লাগে? বর্গ করা লাগে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে এখান থেকে এনিহাও এখন রুটকে যদি ভ্যানিশ করতে বলি তোমাকে, তাহলে তুমি কি করবা ভাইয়া? ফার্স্টে তুমি যে কাজটা করবে, একটাকে আগে ওই পাশে নিয়ে যাবা। তাহলে এই পাশে থাকতেছে তোমার এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার টোয়াইস এ মাইনাস, এটা শর্ত দিয়ে আমি দেখতেছি আসলে কি হইতেছে, একটু দেখতেছি। এখন তো হঠাৎ করে বললে তুমি বলবা কি মুখস্থ রাখবো না? আমরা দেখি একটু ক্যালকুলেশনটা করে। এখন উভয় পক্ষকে কি করব? বর্গ করে দিব। বর্গ করতেছি আমরা, স্কোয়ার আর দিতেছি না, স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর এই পাশে আমি সূত্রটা করতেছি, খেয়াল করো। যেহেতু আমি বর্গ করতেছি, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা করতেছি, একবারে করে ফেলতেছি। এখানে আসবে 4a স্কোয়ার মাইনাস 4a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার করে দিলে, তার মানে তোমার দাঁড়াবে শুধুমাত্র এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই লাইনটা বুঝতে পারছি নাকি পারিনি? বা তুমি যদি বলো ভাই আমি বুঝি না, বাসা ভেঙে ভেঙে করো। এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা করছি, a স্কোয়ার মাইনাস টু সূত্রে 2, তারপরে a, তারপরে b প্লাস বি স্কোয়ার। বুঝাতে পারছি না? এই ক্যালকুলেশনটা তো তুমি বাসায় একটা লাইন আমি স্কিপ করছি, তুমি একটা লাইন যদি না বুঝো বাসায়। আচ্ছা দেখো, এখন এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট। সমান চিহ্নের উভয় পাশে একই জিনিস থাকলে ওটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। এখন তুমি যদি ভাই একটু তাকাও, ভাই এই যে একটা মান আর এই যে একটা মান, এই দুটোকে যদি একসাথে করি একটা সূত্র এসে পড়ে, খেয়াল করো ভাইয়া। এক্স প্লাস সি হোল স্কোয়ার, ওটাকে যদি এই পাশে নিয়ে আসো এক্স মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে ওই পাশে তোমার থাকতেছে একটা 4a স্কোয়ার মাইনাসের 4a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখানে একটা সূত্র পড়ে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে ভাইয়া 4ab, তাই না? ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 4a রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভিডিওতে দেখো তো এতটুকু আসে কিনা, পরে আবার চিল্লাচিল্লি করে। আচ্ছা, উভয় পক্ষকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই, দেখো এই যে 4, এই যে 4, এই যে 4, উভয় পক্ষকে যদি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে লাইনটা দাঁড়াইতেছে কি? খেয়াল করো, এক্স সি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু উঠাইছো কিনা? উঠাই ফেলে এতটুকু মুছি। হ্যাঁ হ্যাঁ মুছে ফেললাম। হ্যাঁ খেয়াল করো, স্টপ। এটা এখনো কিন্তু রুটটা উঠে নাই, তো রুটটা যদি উঠাইতে চাও ভাইয়া, তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, ওইটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে আমি কি করতে পারি? আমি পরবর্তী লাইনটা করতে পারি, এই মাইনাসটা এই পাশে এসে পড়লে প্লাস এ রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স সি। এতটুকু ক্লিয়ার?
এখন উভয়পক্ষকে কী করবো আবার স্কোয়ার করব, উভয়পক্ষকে আবার স্কোয়ার করে দিচ্ছি। বলো তো এই জায়গাটায় যদি স্কোয়ার করি এর উপর স্কোয়ার থাকবে আর এখানে এটার উপর স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, তাই না? এই পাশে স্কোয়ার যেহেতু করতেছি এই পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হিসেবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার। এখন এ স্কোয়ারটা আবার ওর সাথে গুণ, এ স্কোয়ারটা আবার ওর সাথে গুণ। যদি গুণ করো তার আগে এখানে একটা সূত্র দেখা যাইতেছে, তো সূত্রটা আগে ভাঙাই নাও। এ স্কোয়ার এখানে যদি সূত্রটা ভাঙাও তাহলে আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার। এ যদি প্রত্যেকটার সাথে গুণ করে দাও এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত আসতেছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার এক্স সি প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার। এখন খেয়াল করো ভাইয়া উভয় পক্ষ থেকে একই জিনিস ক্যান্সেল আউট হয়ে যেতেছে, তাই না? তাহলে এখানে কে থাকতেছে একটু খেয়াল করো। আমি কি করতেছি একটু এক্স যুক্ত রাশিগুলো এক পাশে, এক্স আর ওয়াই যুক্ত আর বাকি সবগুলোকে এক পাশে নিয়ে নিতেছি। তো যদি নিয়ে নাও এখানে এক্স যুক্ত একটা রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার, ওখানে একটা এক্স যুক্ত রাশি আছে, এটাকে যদি এই পাশে পাঠায় দাও প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো? এরপরে তুমি যদি একটু তাকাও ওয়াই স্কোয়ার আছে এখানে একটা প্লাসের এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বাকি এখানে আছে একটা এ টু দি পাওয়ার 4, এটা ছিল ভাই প্লাস, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে বলো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারছি? হ্যাঁ বলো। এখন তুমি একটা এ স্কোয়ার দিয়ে কি করে দাও, না এ স্কোয়ার দিয়ে চাইলেও ভাগ করতে পারবো না, কারণ এখানে একটা সি স্কোয়ার রয়ে গেছে, তাই এখান থেকে আমি একটা এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলি। যদি এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলো তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হবে, এখানে একটা এক্স স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, বা এখান থেকে একটা এ স্কোয়ার কমন যাইতেছে। যদি খেয়াল করো যদি একটা এ স্কোয়ার কমন নাও এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মান কত? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তুমি কিন্তু এই জায়গাটায় এটা তোমার এ ছিল, এতটুকুর মান এ ছিল, এতটুকুর মানও এ ছিল, এটা ছিল বি, এটা ছিল বি, ওর স্থানাঙ্কটা ছিল এ কমা 0, ওর স্থানাঙ্কটা ছিল মাইনাস এ কমা 0, ওর স্থানাঙ্কটা ছিল 0 কমা কত বি, ওরটা ছিল কত 0 কমা মাইনাস বি। তাহলে এটা যখন আমি বের করতেছি তুমি কিন্তু এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছিলা যখন এর মানটা বের করতে চাও, তাই না? এই যে এতটুকুর মানটা যখন বের করতে গেছিলা, এটা যদি সেন্টার ও বিবেচনা করি তখন S1 ও এর মান যখন বের করছিলা তখন কিন্তু রুট কী ছিল বলো তো, রুট ওভার ছিল না? সি ইকুয়াল টু কত ছিল একটু আগে বের করে আসছি, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা বের করতে চাচ্ছি এ স্কোয়ার আর সি স্কোয়ারের মানটা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো আমরা মনে হয় বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতেই পারি। দেখতে পাই কোন চিত্রটা থেকে? একবারও তুমি এগুলো না ক্যালকুলেশন করে তুমি একবারও লিখে ফেলতে পারো ভাইয়া এটা তো তোমার এ, এটা তো তোমার বি, আর এতটুকু তো সি। তার মানে তুমি যেহেতু এ স্কোয়ার আর সি স্কোয়ার জানতে চাইতেছো, তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, একবার লিখে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে বলো এখানে কত দাঁড়াইতেছে, এটার মান কত বি স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস এটা কত দাঁড়াইতেছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। সাইড নোটে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত বি স্কোয়ার। উভয় পক্ষকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তো, উভয় পক্ষকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দাও ওই পাশে কত হয়ে যাবে? দেখো একটা ফর্ম কত সুন্দরভাবে একটা ফর্ম দ্বারা হয়েছে যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার কাটাকাটি করলে একটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এখন যত বড় ক্যালকুলেশনটা শর্ত থেকে শিখছি এতগুলো জানার না দরকার, আমাদের দরকার নাই। আমরা এইটা জানতে পারলেই হয়েছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা কার সমীকরণ পেয়ে গেলাম, আমরা একটা উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। তবে এই আকারটা কখন পসিবল?
এই আকারটা যখন এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষটা থাকবে তখনই এটা পসিবল। ভাই স্কয়ার না থাকলে কিন্তু কর্তব্যিত সূত্র ওই x অক্ষ আর y অক্ষ না স্কয়ার না থাকলে তোমার ওই যে সরলরেখার সমীকরণটা আসতো x/a + y/b = 1, তো ওটা দিয়েও মনে রাখতে পারো। যদি ভাই উপরে নিচে স্কয়ার দিয়ে দেই তাহলে হয়ে যাবে তোমার সম্পূর্ণ উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা দেখছি। এখন আমরা ইকুয়েশনটা এটা দিয়ে মনে রাখবো না, আমরা ইকুয়েশনটা মনে রাখবো আসলে এই ফর্মটা দিয়ে। ওই যে বলছি এখানে তো কেন্দ্রটা 0 0, কেন্দ্রটা কি, কিন্তু কেন্দ্র কি 0 0 থাকবে সবসময়, শিফট হইতে পারে না। যেহেতু শিফট হবে সেহেতু আমরা এইটাকে কেন্দ্রটা আমি যদি আলফা আর বিটা ধরে নেই, কেন্দ্রটা যদি কি ধরে নিতাম আলফা আর বিটা, তাহলে তোমার সেই ক্ষেত্রে আসতো x মাইনাস কত আলফা হোল স্কোয়ার বাই কত বলো a স্কোয়ার প্লাস x মাইনাস বিটা হোল স্কোয়ার বাই b স্কোয়ার = 1। এই জায়গায় এই শর্তে আলফা বিটার মান হচ্ছে 0 0। এই শর্তের ক্ষেত্রে বলো তো কি আলফা আর বিটার মান হয়েছে 0 0। আবারও বলতেছি পরাবৃত্তের ক্ষেত্রে তোমার যে এরকম ছিল y মাইনাস আলফা বিটা হোল স্কোয়ার 4a x মাইনাস আলফা, এটা ছিল না। এই ক্ষেত্রে আলফা বিটা কি ছিল, আলফা বিটার মান 0 0 ছিল। ওই 0 0 মানটা কার, শীর্ষবিন্দুর। বাট এখন কি শীর্ষ, এই পার্থক্যটা ধরতে হবে। এখন কিন্তু কেন্দ্র, এখন কিন্তু কি কেন্দ্র। তাই কখন যদি কেন্দ্র দিয়ে দেয়, কেন্দ্রটা দিয়ে দেয়, তাহলে সমীকরণটা আমরা সরাসরি এটা জানবো। হ্যাঁ, ও এর স্থানাঙ্কটা যদি দিয়ে দেয়, কিন্তু আমরা শিখবো কোনটা, এটা যেটাই শিখো না কেন একই, তবে এটা এসে আমরা নর্মাল ফরম্যাট, ও যেভাবে তোমাকে ওয়াই স্কোয়ার একটা ফরম্যাট শিখাইছিলাম, যে সবসময় কোনটা মনে রাখার জন্য y² = 4ax এর জন্য এটার যেমন একটা শিখাইছি, এখানে তোমরা এটা শিখবা। আর কেন্দ্রটা মানে যে কোনটা, ওই আলফা বিটা যে কেন্দ্র, এটা যদি সম্পৃক্ত করে জানতে চাও তাহলে এটা জানবা। ওকে, আচ্ছা এখন এটা আমরা পাইছি কি থেকে, মানে চিত্র থেকে তুমি সমীকরণটা পাইছো। এখন আমরা সমীকরণটা থেকে যদি চিত্রটাতে যাই, সমীকরণটা থেকে যদি চিত্রটাতে যাই, এটাও কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রেও দেখাইছিলাম একই, যে চিত্র থেকে প্রথমে পাইছিলাম কি সরলীকৃত সমীকরণটা, এরপর আমরা সরলীকৃত সমীকরণ থেকে চিত্রটা কিভাবে হয় মুছে ফেললাম। আচ্ছা বলো তো এই ক্ষেত্রে এ আর বি এর ভিতরে একটা সম্পর্ক আছে, এ বি কি সমান, বি কি এর থেকে বড়, এ বি এর থেকে বড়। তার মানে এই শর্তটা এই চিত্রের জন্য তখনই প্রযোজ্য, বা এটার ক্ষেত্রে যখনই আমরা চিত্র আঁকবো তখন কাকে বড় ধরে নিতেছি, এ কে যদি বড় ধরে নেই তাহলে একটা কন্ডিশন, বি যদি বড় হয় তাহলে আরেকটা কন্ডিশন, তাই না। তাই আমরা এখন এটা মুছে ফেললাম। এটা ইয়াতে আঁকাইছি, যোগজীকরণ যখন করাইছি তখন বলছিলাম আমরা বিস্তারিত আলোচনা করব গিয়ে কোনিক্সে, এই যে এগুলো পাইতেছো, আর সেখানে তোমাকে জাস্ট টুকিটাকি বিষয়গুলো টেনে নিয়ে আসছিলাম। আচ্ছা এখন একটু খেয়াল করবা, ওই ব্যাচে 10.7 না শুরু করব, আমরা 10.6 এ আছি, 10.6 এ আছি, নেক্সট ক্লাস 10.6। হ্যাঁ হ্যাঁ খবর রাখতে হবে। আচ্ছা এখন এই চিত্রটাই আগে আঁকতে হবে, এই চিত্রটাই আগে আঁকতে হবে। আমি এই চিত্রটাই এখানে আঁকতেছি, এখানে আর বারবার আঁকতেছি না, এটাই আমি এখান থেকে দিতেছি, তোমার মানগুলো আমি মুছে দিতেছি। শুধু কোন মানগুলো আমরা জানি সেটা আমরা একটু দেখি। এখন চিত্র থেকে সমীকরণ তো আমরা পাইলামই, এখন সমীকরণটা যদি তোমার থাকে কিরকম বলো তো, এই যে এই ফরম্যাটে সমীকরণটা মনে করো x² / a² + y² / b² = কত। এটা তখনই প্রযোজ্য যখন আমরা যদি এ বি এর তুলনায় বড় নেই, তখন সেই ক্ষেত্রে চিত্র হবে এটা। দেখো আবারও বলতেছি, যখন এর মান বি এর তুলনায় বড় হবে তখন এক্স অক্ষ বরাবর হবে বৃহৎ অক্ষটা, এক্স অক্ষ বরাবর হবে কি বৃহৎ অক্ষ, তখন সেই ক্ষেত্রে চিত্রটা কিন্তু এটা, তখন সেক্ষেত্রে চিত্রটা
এটা। আচ্ছা, এখানে কিন্তু একটা বিন্দু আছে, সেটাকে আমরা S1 ধরছিলাম, তাই না? এখানে আর একটা বিন্দু, সেটাকে কি ধরছিলাম? S2। আচ্ছা, এখন এটা যেহেতু তোমার x অক্ষ y অক্ষ, এটা x, এটাও x, এটা y, এটা y। আমরা কিন্তু জানি এখানে একটা জিনিস আছে, আছে না? কি জানি? নিয়ামক রেখা, যার নাম আমরা দিয়েছিলাম, এই ছেদবিন্দুটার নাম দিয়েছিলাম z, ওই সরল রেখা, তাই না? এটার নাম দিয়েছিলাম কি? z। শীর্ষবিন্দুটার নাম, এটা যদি ভাইয়া a ধরি, তাহলে এটা হিসেবে a প্রাইম, বা এটাকে যদি a ধরো, এটাকে a প্রাইম ধরো, তাই না? পাইলাম। এটাকে S1, এটা তো S2 ধরলামই। এখন নর্মালি আগের চিত্রটার সাথে তুলনা করে একবারে দিছি তো, তাই হয়তো বা ঝামেলা লাগতে পারে। এগুলো কিন্তু নাই মনে করো, বা থাকলেও কোনো প্রবলেম নেই, একই তো, জিনিসটা তো একই। আবার রাখবো? না ভাই, না ভাই, সমস্যা নেই। রাখেন ভাই, আরেকটা ভাই এটা আমাদের মাথায় শিখি ভাই, জঙ্গল লাগছে না? আবার এগুলো বসে তোর সমস্যা কি? তুই বসাবি না? আবার আগে বললাম, অনেক কষ্ট করে ভাই আপনি কষ্ট বুঝে নাই ইউসুফ। এই দেখো, এখন নতুন চিত্র হয়ে গেছে, তাই না? ভাই ইন্ডিলেক্ট লইলা আবার ভাই ইউজ করে দিস একটু কষ্টের জন্য আপনারা দেখো, এখন তো ক্লিয়ার। আচ্ছা, আমি বলছি এই যে এগুলোর নামের ভিতরে ওটা হয়েছে, এটাকে আমি এখন ও যদি না দিয়ে সেন্টার বিবেচনা করি, ওকে তুমি সেন্টারও ধরতে পারো, সি দিয়ে সেন্টারও প্রকাশ করা হয় মাঝে মাঝে বইগুলোতে, দেখবা যে সি দিয়ে সেন্টার বুঝাইতেছে আর কি। তো তুমি সি ধরলেও কোনো প্রবলেম নাই, তার মানে এটা হবে তোমার সেন্টার, এটা হচ্ছে শীর্ষ। হ্যাঁ, শীর্ষ কয়টা? দুইটা। এটা কি? উপকেন্দ্র। উপকেন্দ্র কয়টা? দুইটা। উপকেন্দ্র কয়টা? দুইটা। আচ্ছা, আর আমরা একটা তথ্য জানি যে এখান থেকে যদি উৎকেন্দ্রিকতার মানটা জানতে চাই, কার মানটা? উৎকেন্দ্রিকতা। একটা গুরুত্বপূর্ণ কিন্তু টপিক বলছি যে কোনিক্সের চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হিসেবে উৎকেন্দ্রিকতা। কোনটা? উৎকেন্দ্রিকতা। অর্থাৎ উৎকেন্দ্রিকতার পার্টটা, উৎকেন্দ্রিকতা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা কি বলছিলাম বলতো? ই দিয়ে প্রকাশ করছিলাম। উৎকেন্দ্রিকতা ই দিয়ে প্রকাশ করছিলাম। সেটা কি ছিল? আমরা সংজ্ঞাটা বলছিলাম ভাইয়া, উপকেন্দ্র থেকে কোনিক্সের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে, মানে চলমান বিন্দুটা থেকে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, তাদের অনুপাত সিম্পলি ই। পড়াইছিলাম না? তো এখানে তো দুইটা নিয়ামক রেখা, তাই না? দুইটা উপকেন্দ্র, তুমি কি দুইটা দিয়ে করবা নাকি যে কোনো একটা ধরে করবা? যে কোনো একটা পাশ ধরে করতেছি, মনে করো আমরা এই পাশটা ধরে করতেছি। তো যদি এই পাশটা ধরে করি, বলো তো যে আমার বিন্দুটা যদি, এটা কি এস না? পি যদি এখানে অবস্থিত হইতো, কোথায়? এখানে, তাহলে ওর থেকে যে দূরত্বটা আর ওর থেকে কার দূরত্বটা, লম্ব দূরত্বটা, পরস্পর কি আসবে? সমান। অনুপাতটার মান ই আসবে, আর পরাবৃত্তের ক্ষেত্রে ছিল কি? সমান। দেখো তো, এটা কিন্তু চিত্র, আগে চিত্র বলতে আমি তো এখন তোমাকে উৎকেন্দ্রিকতার মানটা একটু দেখাইতেছি, আর তুমি যখন চিত্র আঁকবা এটা হবে নাকি ওই যে আরেকটা হবে, সেটা আমরা ডিপেন্ড করবো ওর উপর, এর মান আর বি এর মানের উপর ডিপেন্ড করে। কার মান বড়? এর মান বড় হলে সিম্পলি চিত্রটা এরকম, যদি বি এর মান বড় হইতো উল্টায় যেত, ঠিক আছে? তখন সিম্পলি কি হয়ে যাবে? উল্টায় যাবে। আচ্ছা, তা এটা কি পিএম? আচ্ছা, এই আমরা কোনিক্সের সংজ্ঞা থেকে পড়ছিলাম S1P ডিভাইডেড বাই কি? পিএম ইকুয়াল টু ছিল ই। এখান থেকে পরবর্তী লাইনে আমরা মনে হয় চাইলে S1P ইকুয়াল টু ই ইন্টু পিএম লিখতে পারি, লেখা যায় ভাইয়া। এখানে আবার পিএম এর মানটা S1P
পিএম এর মানটা আবার সিম্পলি ওজেড এর সমান বলা যায়? দেখো তো, পিএম এর মানটা ওজেড এর সমান। এই যে পিএম, এই যে ওজেড সমান। আচ্ছা, তো এই যে এটা যে ওজেড পাইলাম, ওজেডটা মানটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি। এটা ওজেড যা আছে তাই রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। কয় নাম্বার? 1 নাম্বার S1P-টাকে। তবে S1 একটু পরেই লেখো। S1 এর মানটা জানো তুমি? S1P এর মানটা কত? S1P, S1P A, S1P A না? এই যে উপকেন্দ্র থেকে এটার দূরত্বটা A, তার মানে তুমি এখানে জেনে গেছো এটা A ইকুয়াল টু E ইন্টু OZ। তাহলে বলো তো এখান থেকে OZ এর মানটা পেয়ে গেছি না? OZ A/E, এইটা পেয়ে যাওয়া মানে অনেক কিছু পেয়ে গেছো। এবং কি পেয়ে গেছো ভাইয়া? OZ মানে তুমি কিন্তু এই যে এই বিন্দুটা পাইছো, তাই না? তাহলে আমি যদি এই ছেদবিন্দুটা তোমাকে বের করতে বলি, যে ছেদবিন্দুটা কত, Z এর মান পাইছো, OZ এর মান, OZ কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব পাইছো তুমি A/E, তাহলে ওর স্থানাঙ্কটা কত হবে? ওর স্থানাঙ্কটা হবে তোমার মাইনাস A/E কমা কত, আর ওর স্থানাঙ্কটা Z প্রাইম ধরলে এটা আসবে কত? A/E, 0। এটা যদি পেয়ে যাও, আমাকে এখন বলো ভাইয়া নিয়ামক রেখাটা তাহলে এটা কোনটা? নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণটা এটা পেয়ে যাও মানে তুমি নিয়ামক রেখাটা পেয়ে গেছো। পেয়ে যাও মানে নিয়ামক রেখাটা পেয়ে গেছো, কারণ এই রেখাটার সমান্তরাল কোন রেখাটা? তো এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ভাইয়া x ইকুয়াল টু সামথিং। তো সামথিং এর মানটা এখানে আছে আমাদের A/E, কিন্তু A/E তো আমাদের কয়টা? দুইটা। তাই এখানে আমরা অলওয়েজ কি দিই? একটা প্লাস মাইনাস দিই। প্লাসেরটা মানে এটা, মাইনাসেরটা মানে এটা। তার মানে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে ফেলছো, নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ। আবার স্থানাঙ্কও পেয়ে গেছো। কার মানটা পেয়ে গেছো? স্থানাঙ্কের মানটা পেয়ে গেছো। কিন্তু আমাদের টার্গেট তো ছিল কার মানটা বের করা, বলো তো? আমাদের টার্গেট ছিল কার মানটা বের করা? ই এর মানটা বের করা, উৎকেন্দ্রিকতাটা বের করা। তো উৎকেন্দ্রিকতা বের করতে গিয়ে আমরা একটা নতুন জিনিস পেয়ে গেছি, যেহেতু আসছে আমি তোমাকে সাথে সাথে শিখে ফেললাম, যেহেতু নতুন জিনিসটা পাইছি আর কি। তো বলো এখান থেকে এটাকে দিয়ে রাখলাম কয় নাম্বার? 1। আচ্ছা ভাইয়া তুমি বিন্দুটা কোথায় নিছিলে একটু আগে? এখানে নিছিলে না? এই বিন্দুটা যদি এখানে না হইতো, তুমি তো যে কোনো জায়গায় নিতে পারতা। কেস হিসেবে যদি এখানে না হইয়া এই বিন্দুতে হইতো, কোন বিন্দুতে? তাহলে উৎকেন্দ্রিকতার সূত্রটা কী হইতো বলো তো? মানে উৎকেন্দ্রিকতা বলতে কনিক্সের সংজ্ঞাটা কী হইতো যদি বিন্দুটা এতেই হইতো, এই যে এখানে? তাহলে তুমি কি এটা পাইতা যে আবার S1A ওই যে উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দুর দূরত্ব, একটু আগে নিয়েছিলাম এটা বিন্দুটা এখানে ধরছিলাম, কিন্তু এখন যদি এই বিন্দুটা আস্তে 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 মনে করো এখানে আসলো, তো সেই ক্ষেত্রে S1 থেকে এর দূরত্ব আর A থেকে Z এর দূরত্বের অনুপাত ইকুয়াল টু E পরাবৃত্তের ক্ষেত্রে সমান। পরাবৃত্তের ক্ষেত্রে সমান, কারণ এখানে কিন্তু এর মানটা ফিক্স ছিল, আর এখানে কিন্তু এর মানটা ফিক্স না। S1A, এ কি? এ হয়েছে উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, তাহলে উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর দূরত্ব, ওই বিন্দু থেকে নিয়ামক রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত E। তার মানে আমরা বলতে পারি S1A ডিভাইডেড বাই AZ ইকুয়াল টু E। কোথায়? মানে বিন্দুটা আসে না, মানে তুমি তো বিন্দু তো যে কোনো জায়গায় ধরতে পারো, যে কোনো জায়গায় ধরতে পারো। তো ধরতেছে যদি এই বিন্দুতে হইতো তাহলে একটা কন্ডিশন দিয়ে বের করলাম, আর যদি এই বিন্দুটা এখানে না হয়ে এখানে হইতো, যেমন আমরা একটু আগে যখন সমীকরণটা বের করছিলাম তখন কিন্তু যাতে সার্বজনীনটা ধরছিলাম, আর এগুলো কিন্তু এক একটা কেস। ওকে, কোনটা? এটা এইটারটা OZ এর মান কত পাইছো? A/E। OZ মানে মূল বিন্দু থেকে ওর দূরত্ব, তাহলে ওর স্থানাঙ্ক কত? X এর বামে না ডানে?
তো বামে হলে প্লাস হবে না মাইনাস হবে? তাই এ বাই ই কোন অক্ষের উপর অবস্থিত? তার ওয়ার মান কত? 0। ওয়ার মান কত? 0। আবার এটা ক্ষেত্রে খেয়াল করো, মূলবিন্দু থেকে তো মান তো স্থানাঙ্কর ক্ষেত্রে এমন কথা আছে কি? তুমি আওয়াজ করতেছো, রাখো। এটা কি? তো স্থানাঙ্কটা কি? অনেকক্ষণ ধরে প্লাসই হবে নাকি মাইনাস হবে? তো এখন দেখো বুঝতে পারছো কিনা, মূলবিন্দু থেকে এদিকে আসছো মাইনাস, মূলবিন্দু থেকে এদিকে গেছে প্লাস, কিন্তু ওজেড এর মানটা কত? এ বাই ই। বাট দিক যদি স্থানাঙ্ক বলি, একটা প্লাস একটা মাইনাস। এখন খেয়াল করো এটার বলো S1A ইকুয়াল টু ই ইন্টু এজেড। এজেড ভাইয়া S1 এর মান জানি না, কিন্তু এটাকে ভাঙায় লিখতে পারি S1A জানাশোনা মানের সাপেক্ষে। S1A জানাশোনা মানের সাপেক্ষে এটাকে দেখো গুছায় আমরা লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? S1A এই যে এই মানটাকে আমরা চাইলে লিখতে পারি OA মাইনাস OS1। লেখা যায় নাকি যায় না? তুমি কার মানটা বের করতে চাচ্ছ? এই মানটা লেখা তো যায় না। কত লিখবা? ই এর মান তো দিক থেকে দিবে। OA মাইনাস কত বলো তো? OA মাইনাস OS1। S1B এত ক্লিয়ার কিনা? S1 এর পরিবর্তে S1 এর পরিবর্তে এই যে এটার মান কি তুমি জানো কত? কিন্তু ওর দূরত্ব জানো, আবার ওর দূরত্ব জানো। তো ওর দূরত্ব থেকে যদি ওর দূরত্ব বাদ দিয়ে দিই তাহলে তো এটা পাওয়া যায়, সেটাই লিখছি। ঠিক আছে, ইকুয়াল টু ই ইন্টু এজেড। এজেড এর মানও তুমি জানো না। দেখো এজেড এর মান তুমি জানো, এজেড এর মান যেহেতু জানো না, তার মানে আমরা জানাশোনা মান ও জেড থেকে যদি এও বাদ দিয়ে দিই, তার মানে দেখো ভাইয়া ও জেড থেকে যদি ও এ বাদ দিয়ে দাও, পাইছি? এখন জাস্ট মান বসাও, কোনো কিছু না। ও এর মান কত? ই এর মান না ই এর মান পাই নাই, ও জেড এর মান পাইছো। ই এর মান কোথা থেকে পাইছো? ই এর মান বের হলে তো আমরা তো বেরি করতেছি ই এর মানটা। ই এর মানে দিক থেকে নেওয়া যাবে না। ই ইজ ইকুয়াল টু ও জেড, তো ও জেড এর মান তো আমরা তো ও জেড তো একটা কি এটা তো জানি না, ও জেড এর মানই তো বের করছি। এখন এটার সাপেক্ষে আমরা ই এর মানটা ধরবো আর কি, বের করবো আর কি। বলো ও এর মান কত? এ নাকি মাইনাসে ধরবো? মান বিবেচনা করতেছি। এ মাইনাস ও এস ওয়ান এর মানটা কত? OS1 OS1 ভাইয়া সি, সি এর মানটা আমরা জানি, সি এর মানটা আমরা জানি নাকি জানি না? কোনটা জানি? √a² মাইনাস b²। বুঝি? এটা কিন্তু এটা এই যে এতটুকু OS1 মানে এটা, আর এটার মান কিন্তু আমরা বের করে আসছি। মাইনাস হবে। মান বিবেচনা করতেছি, মান নট দিকটা, মান শুধু মান, আচ্ছা দূরত্ব দূরত্ব। এটা ক্লিয়ার কিনা? না বুঝলে বলো, তারপর বুঝিয়ে দিব। ডাইরেক্ট এসের মানে তুমি এই যে এইটার ডাইরেক্ট দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করতে আর কি না, আমি তো একটু বের করতে চাচ্ছি ইটাকে সম্পৃক্ত করার জন্য। তুমি কিন্তু আমি এই সি এর মানটা মানে তুমি যে -0 রুটটা একটা বড় মান না, এই বড় মানটাকে আমরা দেখবো একটা ছোট মান দিয়ে প্রকাশ করার জন্য শুধুমাত্র ই এর মানটা বের করতেছি, আর নাই করতাম না। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে তো এটা পেরেই গেলাম, তাই না? হ্যাঁ, সেটা দিয়েও করতে পারো। করে দেখো তুমি নর্মালি ওই যে S1 এর মানটা এটা না ইউজ করে একবারে কি এটার পরিবর্তে দূরত্ব নির্ণয় সূত্র করতে পারবা। আর আমি ভেঙে আসতেছি, আমি একবারে দূরত্ব না, নর্মালি একদম যা যা ভাবে ভাঙা যায়। দেখো এটা মাইনাস এটা ইকুয়াল টু ই। বলো তো ও জেড এর মান কত? এই যে পাই আসছে 1 নম্বর সমীকরণে এ বাই ই। এই যে কেন এটা বের করছো বুঝতে পারছো? কারণ এটা আমি মানটা বের করে এটা থেকে কিন্তু এই যে এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, পাইলাম। মাইনাস ও এর মান কত? এ। বুঝতে পারছো এতটুকু? এখন খেয়াল করবা ভাইয়া। হ্যাঁ বলো বলো। আবার মান তুমি বলতেছো মান, আবার তুমি বলতেছো মাইনাস মান। তো স্থানাঙ্ক মান তোমাকে তো এখন তুমি ম্যাথ পড়তেছো, ইন্টারের ম্যাথ, তার মানে তোমাকে যুক্তি কথা বলতে হবে একদম পুরো স্পষ্ট যে কোনটা বলতেছি এটা বুঝে শুনে বলা লাগবে। বিন্দু বলতেছি না স্থানাঙ্ক বলতেছি না মান বলতেছি, তাই না? বা দূরত্ব বলতেছি। হ্যাঁ খেয়াল করো, এটা এ মাইনাস √a² মাইনাস b²
ই এর সাথে এটার গুণ করো, এ এটার সাথে এটা গুণ করো, এই ভাইয়া উভয় পক্ষ থেকে এ ভ্যানিশ মাইনাস ভাইয়া থাকে তোমার মাইনাসের রুট ওভার এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ভাইয়া এখান থেকে মাইনাসের কাটা, যদি কাটো সব কেটে যাবে। বলো ই এর মানটা কি দাঁড়াইতেছে ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। পাইছি? এটাকে আরেকটু সুন্দর করে একটু লিখতে চাচ্ছি ভাইয়া, যদি এটাকে রুটের ভিতরে নিতে চাও, যদি এটাকে রুটের ভিতরে নিতে চাও তাহলে মনে হয় আমি এটাকে চাইলে ভাইয়া যেহেতু আমি রুটের ভিতরে নিতে চাচ্ছি তাহলে আমাকে নিচেরটাকে স্কোয়ার করে দেওয়া লাগবে। দেখা যায় ভাইয়া এই লাইনটাকে আমি মনে হয় চাইলে ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার বাই বলতেছি, তুমি মনে রাখতে আর কি সুবিধা হবে ওটাই আসতেছি, এবং ব্যাখ্যাও দিব তোমার এটা কেন এটা এক থেকে কি ছোট, 0 থেকে বড়, এর জন্য শুধুমাত্র, আর কোনো কিছু না। দেখো তাহলে কাটাকাটি করো তো, ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উৎকেন্দ্রিকতার মানটা আমি তো ইকুয়াল টু সি বাই এ প্রমাণ করে নিয়ে আমার জীবনে সবচেয়ে বড় বলছিল ইকুয়াল টু সি বাই এ কে কোথা থেকে সি বাই এ, সি এর মান পাইছো রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখন এটা খেয়াল করবা ই এর মানটা আসছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কার মান পাইছো ই এর মান, উৎকেন্দ্রিকতার মান। এখানে কত কিছু বের করছিলা, কিন্তু এখন সমীকরণ থেকে যদি তোমাকে উৎকেন্দ্রিকতার মানটা বের করতে বলি কোনো কিছু না, এর মান বি এর মান, এর মান বি এর মান। তা আমি তোমাকে চাইতেছি, তুমি অনেক কিছুই পড়তেছো, তোমাকে আমি প্রমাণগুলো দেখায় চাইতেছি আসলে সমীকরণ থেকেই কত সহজে বের করা যায়, মুখস্থ করা শর্টকাটও এটা। বলো এ কি বি কি, এ হচ্ছে বড় অংশের জন্য এ কি বি কি, এ হইছে ভাইয়া এক্স স্কোয়ারের নিচে যেই মানটা থাকবে তার রুটের মানটা মানে এ স্কোয়ার, তাই তো এর মান এখানে পাবো আর কি, আর বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ারের নিচে যেই মানটা। এই দুইটার ভিতরে কে বড় কে ছোট, এ বড়, তার মানে সূত্রটা তাহলে কি দাঁড়াইতেছে, আমরা যখন এমসিকিউতে আসবো বা সূত্রটা অ্যাডমিশনের ক্ষেত্রে মনে রাখবো 1 মাইনাস ছোট মান ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। আরেকটা সহজ বলে দিই, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের নিচের মানটা নিচে, ওয়াই স্কোয়ারের নিচের মানটা উপরে, ঠিক আছে? তাহলে আর ওই এর মান বি এর মান বলা লাগবে না। তাই তুমি মনে রাখবে এটাই রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই কি বড় স্কোয়ার। অঙ্ক সো ইজি, অঙ্ক তুমি দেখবা আমি এইগুলো কিছুই লাগতেছে না, আমার শুধু লাগতেছে কোনটা, এই ইকুয়েশনটা। আমি যখন তোমাকে দেখবো এই ইকুয়েশন থেকে সবগুলো মান কি কি দেখবো, তুমি একদম সবই পেয়ে যেতেছো, সবই সহজ হয়ে যেতেছে। বাংলা কথা লিখতে গেলেই তো অবস্থা খারাপ। বাংলা কথাও লেখা লাগবে না মিয়া, দেখো এই যে এটা পাইছি 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখন আমরা একটু বলি যে উৎকেন্দ্রিকতার মানটা কেন 0 থেকে বড় 1 থেকে ছোট। খেয়াল করো এর একটা মান থাকবে বি এর একটা মান থাকবে, এ আর বি এর মানের উপর বেস করে বি এর মানটা ছোট এর মানটা বড়। বলো ছোট একটা মানকে বড় একটা মান দিয়ে যদি ভাগ করো, এটা একটা 0 থেকে মানে 1 থেকে বড় একটা মান আসবে নাকি ছোট মান আসবে, ছোট মানুষ 1 থেকে ছোট মান আসবে। ভাইয়া 1 থেকে ছোট মানকে যদি আবার 1 থেকে বিয়োগ করো সেটা 0 থেকে বড় হবে, বাট 1 হবে না এটা শিওর, কারণ 1 থেকে তো বিয়োগ করে দিতেছো। তাকে আবার রুট করলে একটা মান পাবো, যেই মানটা ভাইয়া 0 থেকে বড় 1 থেকে ছোট, ঠিক আছে? কখন যদি ব্যাখ্যা চায় এটা দিয়েও দিতে পারো, উৎকেন্দ্রিকতার মানটা দিই। কোথায় ভিতরে, দুটোর ভিতরে মাইনাস আছে তো অফ আছে। কোথায় আসবে মাইনাসটা, কোথায় আসার স্কোপ আছে, কোথায় আসার স্কোপ আছে, স্কোয়ার তো, স্কোয়ার তো এর মান মাইনাস আসলো বাট স্কোয়ার তো, সেটা তো প্লাস হয়ে যাবে, প্লাস হবে, বুঝতে পারছি? আচ্ছা আমি এখন না আর কিছু পড়াচ্ছি না, খেয়াল করো, হাই স্টপ স্টপ। এখান থেকে তোমাদেরকে আমি বললাম তাহলে এই যে এই মানটা, এটা আমরা বলছিলাম সি দিয়ে শিখবো না, একটা সুন্দর ফর্মে শিখবো, এতটুকু তো উঠাইছি। এই বলো এই সি এর মানটা কত, কথা বলো না, সি এর মানটা কত,
সি এর এই স্থানাঙ্কটা সি দিয়ে শিখবো না, একটা নতুন নাম দিয়ে শিখবো বেশি। মানে সি কি, এখন তোমাকে এ মনে রাখা লাগবে, বি মনে রাখা লাগবে, রুট মনে রাখা লাগবে, মাইনাসও মনে রাখা লাগবে, প্লাসও মনে রাখা লাগবে। তাই সহজভাবে মনে রাখাতেছি। বলো তো পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র কি ছিল? প্লাস মাইনাস A0 নাকি শুধু A0? A0। উপকেন্দ্রের ক্ষেত্রে শুধু A0 ছিল, তাই না? এখন কিন্তু A0 হয়েছে শীর্ষ। পার্থক্য করে পড়ে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার পার্থক্য রাখো, তাহলে ব্যাপারটা বোঝে। তোমাকে বলছি প্রথম দিনই পরাবৃত্তের ক্ষেত্রে কয়টা বলো তো? 2টা পেজ নিবা জাস্ট। এই চিত্র 8টা সূত্র, চিত্র 8টা সূত্র। উপবৃত্তের ক্ষেত্রেও এত কিছু জানা লাগবে না, তোমাকে জানাইতেছি। ভবিষ্যতে কাউকে যদি পড়াও ডিটেলস পড়াইও, না পড়াইয়া ওই নর্মালি গোজামিল দিয়ে পড়াইও না। 2টা চিত্র, চিত্র নামগুলো কি কি, কোনটার নাম কি, এরপরে সূত্র। টোটাল কয়টা জিনিস পড়তে বলছি বলো তো? 6টা। কয়টা? এটার ক্ষেত্রে 2টা, পরাবৃত্তের ক্ষেত্রে 2টা, অধিবৃত্তের ক্ষেত্রে 2টা। এই 6টা জিনিস যদি নোট হিসেবে থাকে, এখান থেকে প্রশ্ন করে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এখন দেখো, এটা ই এর মাধ্যমে যদি কনভার্ট করতে চাই, ই এর মাধ্যমে যদি তুমি এই সি এর মানটাকে কনভার্ট করতে চাও, দেখো তো রুট ওভার আমি একটা এ স্কোয়ার কমন নিতে পারি? যদি নেই 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ভাইয়া দেখো তো রুট ওভার এ স্কোয়ার, আর এটার মান ই স্কোয়ার, নট ই। বা আরেকটু সহজ করে দেই, এটাকে স্কোয়ার রুট করে দাও, এ আসবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটার মান এ আর এটার মান ই, তাই না? তাহলে আজকের পর থেকে উপকেন্দ্র S1 এর মান এত কিছু মনে রাখবো না। একটা মাইনাস এ কমা 0, S2 এর মান এ কমা 0, ই এর মান এটা। দেখো এখন কিন্তু ঝামেলা কমে গেছে, শুধু এবি, শুধু এবি। পুরো সমীকরণের ভিতরে, পুরো চিত্রের ভিতরে শুধু কি এবি, আর কোনো কিছু নাই। এ বি কোনোভাবে যদি সর্বপ্রথম উপবৃত্তের সমীকরণ দিয়ে দিবে না, আদর্শ ফরম্যাটে নিব, নেওয়ার পর সর্বপ্রথম কার মানটা বের করে ফেলবো বলো তো? ই এর মানটা। সমীকরণ তো দিয়ে দিলে তো এতে বি পাবাই। তোমার টার্গেট সর্বপ্রথম এই উপবৃত্তের ক্ষেত্রে সবার আগে উপবৃত্ত অধিবৃত্ত, উপবৃত্ত অধিবৃত্ত সবার আগে কার মানটা বের করবো? ই এর মান সবার আগে বের করবো, ই এর মান। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান বের করার কোনো স্কোপ ছিল না, কারণ 1 ছিল। আর উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে সর্বপ্রথমই বের করবো কার মানটা? ই এর মান। এটা মনে রাখবা, ই এর মান যদি বের করে ফেলতে পারো সব কিছু বের হয়ে গেছে। ই এর মান যদি বের করে ফেলতে পারো সব কিছু শেষ। এখন আমি জাস্ট একটা একটা করে ওই যে 8টা সূত্র বা 9টা সূত্র দেখাইতেছি, আপনারা পরেরটার জন্য চিত্র না লিখে দিতেছি। এটার একবারে আবার টপিকটা আর এটাতে আর ব্যাক করবো না, করাইতেছি। মুছে ফেললাম। কথা বলি হ্যাঁ স্টপ। এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। চিত্র যদি মনে রাখতে পারো, সকল সূত্র, সকল যেই 8টা সূত্র বা 9টা সূত্র লিখবো সবগুলো তুমি নিজে বের করতে পারবা। ফার্স্টে এটার নাম দিতেছি সি। সি মিন্স কি? সেন্টার, যার স্থানাঙ্ক কত? 0 0। এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় এস, এস এস ধরলাম এস। এখন ওই যে বললাম তো একদম ওভারঅল শুধু এটাই মনে রাখবা, আর কোনো কিছু না। এটার স্থানাঙ্ক হিসেবে মাইনাস এ ই কমা কত? 0। এটা এস প্রাইম, তার স্থানাঙ্ক কত? এ ই কমা 0। এটা এ, তার স্থানাঙ্ক এ কমা 0। এটা এ প্রাইম, বা এটা এ ধরো, সব কিছু যেহেতু প্রাইম এখানে ধরতেছি, তো এটাকে এ ধরো, এটাকে প্রাইম ধরো, তাহলে আর এত ঝামেলার ভিতরে যাবে না। তার মানে এখানে কত? মাইনাস এ কমা কত? 0। বা তুমি যে ভাব মনে রাখো, এটা তোমার জন্য আর কোনো এত বেশি প্যারা না। এতটুকু কি ক্লিয়ার? কত কিছু পেয়ে গেছে কিন্তু, সেন্টার, উপকেন্দ্র, শীর্ষবিন্দু। এখন তোমার যেটা দরকার, এই যে এখানে একটা নিয়ামক রেখা, এটার স্থান, এটা কি জেড,
এটাই তো সবচেয়ে বেশি কাজ বলে এই রেখাটার কাজ কি পরাবৃত্ত ক্লাস করা নাই না আচ্ছা তাহলে ওর স্থানাঙ্কটা কত জেড এর স্থানাঙ্কটা কত ভাইয়া জেড এর স্থানাঙ্কটা হইছে মাইনাস এ বাই ই কমা কত 0 আর ওর স্থানাঙ্কটা হইছে এ বাই ই কমা কত 0 তাহলে ওর সমীকরণটা মানে একবার ওভারঅল যদি দুইটা সমীকরণ লিখতে চাই ওভারঅল যদি দুইটা সমীকরণ লিখতে চাই x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই এখান থেকে আরেকটা জিনিস আছে বৃহৎ অক্ষ আরেকটা আছে ক্ষুদ্র অক্ষ তাই না এটা বৃহৎ অক্ষ এটা ক্ষুদ্র অক্ষ এটা বি এটা কত বি তাই না আর এটা তো এ এই আছে তাহলে দেখো তো এই জায়গার ভিতরে আর কোনো কিছু আননোন আছে নাকি নাই হ্যাঁ আরেকটা জিনিস আননোন আছে ভাইয়া সেই জিনিসটা হয়েছে তোমাকে পরাবৃত্তের ক্ষেত্রে পড়াইছিলাম এটা L1 মনে পড়ে শীর্ষবিন্দিক লম্ব উপকেন্দ্রিক লম্ব শীর্ষবিন্দিক লম্ব এটা উপকেন্দ্র দিয়ে যাইতেছে তাই এটা হিসেবে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে শীর্ষবিন্দিক লম্ব না এটা হচ্ছে L প্রাইম L1 প্রাইম সেম জিনিস তাই না আচ্ছা তো এখন ফার্স্ট অফ অল বলো কেন্দ্র কত 1 নম্বর সূত্র কোনটার ক্ষেত্রে বলো তো এই সমীকরণের ক্ষেত্রে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এই ক্ষেত্রে কে বড় এই ফর্মেটে আনতে হবে মাস্ট ঠিক আছে 1 নম্বর সূত্র মানে কে বড় কে ছোট জাস্ট এটা দিয়ে আর কোনো কিছু না চিত্র আঁকা হয়েছে কে বড় কে ছোট এ বড় এক্স অক্ষটা কি হবে বৃহৎ অক্ষ বি বড় ওয়াই অক্ষটা বৃহৎ অক্ষ শেষ চিত্র শেষ এখন যদি ওইটা হইতো ওটার ক্ষেত্রে সব কিছু আবার যাইতো কীভাবে এইভাবে যদি হইতো এটা ছোট অক্ষটা হইতো এটা বড় অক্ষটা হইতো সব কিছু আবার এইভাবে চলে যাইতো তাই না হ্যাঁ হ্যাঁ দুইটাই প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা চিত্র তো বল 1 নম্বর সূত্র কেন্দ্র কি 1 নম্বর সূত্র কি কেন্দ্র কত কত C00 এরপরে 2 নম্বরে পড়বো শীর্ষবিন্দু এগুলোই মেইন বেটা এতক্ষণ যা পড়ছো ওগুলা মনে রাখাটা গুরুত্ব না তবে রাখলে ভালো বাট এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক করতে গেলে লাগবে এগুলো পরাবৃত্তের সমীকরণে লাগছিল এগুলোই তাই না তো বলো শীর্ষবিন্দু কত ভাইয়া শীর্ষবিন্দু হয়েছে শীর্ষবিন্দু হয়েছে ভাইয়া প্লাস মাইনাস a, 0 বুঝি ওদিকে গেলে প্লাস a0 আর এদিকে গেলে মাইনাস a0 একত্রে বলে ফেলছি প্লাস মাইনাস a0 দুইটা পাওয়া যাবে 3 নাম্বার উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্র বলো কত উপকেন্দ্র প্লাস মাইনাস a, e, 0 আর বিয়েটা যদি বের করতে পারতাম তুমি যা সবগুলো কি হয়ে যেত বলো তো চেঞ্জ হয়ে যেত ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে যেরকম বলছিলাম 4 নাম্বার আচ্ছা স্থানাঙ্ক তো সবই পেয়ে গেছি আরেকটা স্থানাঙ্ক আছে বলো কি ভাইয়া বৃহৎ অক্ষ ও নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক দেখো বৃহৎ অক্ষ ও নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এই শর্তটা বৃহৎ অক্ষ x অক্ষের জন্য না হ্যাঁ হ্যাঁ তো দেখো আমরা কি বলছি বৃহৎ অক্ষ ও নিয়ামক রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a বাই ই কমা কত 0 5 নাম্বার স্থানাঙ্কগুলো অলরেডি পেয়ে গেছি এখন আমি তোমাকে বললাম সমীকরণগুলো সর্বপ্রথম বৃহৎ অক্ষের সমীকরণ বৃহৎ অক্ষের সমীকরণ বলতে পারে কি বলো দেখি বৃহৎ অক্ষের সমীকরণ y equal to y equal to 0 বৃহৎ অক্ষটা কোন অক্ষ
এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। x অক্ষ মানে 0। তার মানে 6 নাম্বার বলো ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ বলো এটা কোনটা ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। বলো তো নিয়ামক রেখার সমীকরণ, এখানে আরো বেশি দিবে নিয়ামক রেখার, জানতে পারলে তো বেটা বেশি জানতে জানতে নিয়ামক রেখার সমীকরণ বলে ফেলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। পাইলাম? আর অনেকগুলো আছে, আমি সবগুলোই বের করে দিব, লাগুক না লাগুক ঠিক আছে সব না। হ্যাঁ না আছে, বের করবো বললাম তো, আর অনেক কিছু আছে এখানে। পাইছি এটা। আচ্ছা সমীকরণটা গেল আমাদের। এখন সমীকরণটার আপাতত তুমি এটা জেনে রাখো, ওর মানটা কত হয়, স্থানাঙ্কটা জেনে রাখো আপাতত। আমি প্রমাণটা দেখাবো যে মানটা কিভাবে বের করে, ঠিক আছে? ওটা নেক্সট ক্লাসে দেখাবো না। ওর স্থানাঙ্কটা আসবে, ওর স্থানাঙ্ক এখান থেকে এতটুকু আসতে হলে কত আসে বলো তো? ও থেকে আগে এতটুকু যাইতে হবে, তার মানে এই এই, আর ওটা আসবে তোমার বি স্কোয়ার বাই এ। বলতে পারবে কেন জানি না, পরে শিখবো বি স্কোয়ার বাই এ কোথা থেকে আসছে। এটা কার স্থানাঙ্কটা বলো তো? একটা, আর নিচেরটা কত আসবে বলো? এ ই মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এই সাইডেরটা কি হবে বলো তো ভাইয়া? এটা হবে মাইনাসের এ ই বি স্কোয়ার বাই এ, আর ওরটা আসবে ভাইয়া মাইনাসের এ ই মাইনাসের বি স্কোয়ার বাই এ। এটার নাম হয়েছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। এটা কোথায় লিখে ফেলবা? হ্যাঁ অবশ্যই, কারণ বাবা যাইতেছ। এই স্থানাঙ্কটা কোথায় লিখে ফেলবা বলো তো বাসায়? আমি এখন শিখাইতেছি, কিন্তু লিখবা কোথায়? এই যে এটার পরেরটা। কেন বলো তো? আমি একটা গুছাই লেখাইতেছি, সকল স্থানাঙ্কগুলোকে একসাথে লেখাইতেছি, সকল সমীকরণগুলোকে একসাথে লেখাইতেছি, দৈর্ঘ্যগুলোকে একসাথে লেখাবো, তাহলে তোমার মুখস্থটা সুবিধা হবে। দেখো এখানে সব স্থানাঙ্ক না? তুমি এই যে 5 নম্বরে কি লিখবা জানো? উপকেন্দ্রিক লম্বদ্বয়ের স্থানাঙ্ক। আমি এখানে লেখাই দিতেছি, ঠিক আছে? ওটা আমি স্টার চিহ্ন দিয়ে রাখতেছি, তোমরা ওখানে গিয়ে লিখবা। মুছা ফেলবে। ফার্স্টে ভাই বলতে সাজা লিখতে দেখো এটা কত নাম্বার? 8। কিন্তু 8 নাম্বারটা কোথায় চলে যাবে বলো তো? 8 নাম্বারটা চলে যাবে 5-এ। এরপরে সিকোয়েন্সলি লিখবা। কি বলছি বলো তো? নামটা কি বলছি? উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু না, শীর্ষবিন্দিক উপকেন্দ্রিক লম্বদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বদ্বয়ের স্থানাঙ্ক কয়টা পাইতেছি? একবারে বলে ফেলো তো দেখি কত। প্রথম ওই দুইটা যদি বলো আর এই দুইটা যদি বলো, ওর ক্ষেত্রে প্লাস মাইনাস 4টা স্থানাঙ্কের ভিতরে আসতেছে। তো আমি একবারে কি লিখে ফেলতে পারি? 4টা স্থানাঙ্ক, তো 4টা স্থানাঙ্কের ভিতরে আমি লিখে ফেলতে পারি প্লাস মাইনাস এ ই কমা বি স্কোয়ার বাই এ। এটা হচ্ছে প্রথম, এটা আর এটা, তাই তো? আচ্ছা উপকেন্দ্রিক লম্বদ্বয়ের স্থানাঙ্কটা, উপকেন্দ্রিক লম্বদ্বয়ের পাদবিন্দু স্থানাঙ্কটা লেখো, তাহলে সুন্দর হবে আর কি। উপকেন্দ্রিক লম্বদ্বয়ের পাদবিন্দুর স্থানাঙ্ক। আমিও শুনি না, পাত্তাই দিলাম না। পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে একবারে আলাদা আলাদা যদি লেখো ওর ক্ষেত্রে ফার্স্টে কোন পাঁচটা লিখতে চাচ্ছ? এই পাঁচটা, এই পাঁচটা পাদবিন্দু যেহেতু এটা বাই এই, এটাও এই, এটা বি স্কোয়ার বাই এ, এটা মাইনাস বি স্কোয়ার বাই এ। তার মানে আমরা একবারে লিখে ফেলতে পারি, বলো কার মানটা? প্লাস মাইন এ ই প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। আর এই পাশেটা যদি লেখো প্লাস মাইনাস, বলো কি? এ ই মাইনাস, শুধু মাইনাস, মাইনাস এ ই কমা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। এই যে এদিকে দেখো এক্স এর মান এটা এই, এটা এই, শুধুমাত্র এটা প্লাস এটা মাইনাস,
এটা আগে লিখছি এ ই প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, আর এদিকে দেখো মাইনাস মাইনাস, তাই মাইনাস এ ই প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। ওকে, পরীক্ষায় এটা আসবে না, কিন্তু আমি অ্যাডমিশনে তো আসতে পারে আমার, তাই না? এই 8 নাম্বারটা তুমি 5 নাম্বারে লিখবা আর কি, এরপর সিকোয়েন্সে আস্তে আস্তে ওই ক্রমগুলো বাড়বে আর কি, মানে স্থানাঙ্কগুলো সব একসাথে লিখবা। 5এরটা এরপরে ক্রমান্বয়ে 6 হবে, এক এক করে বাড়তে থাকবে। এই স্টপ, কথা বলি না। আচ্ছা ভাই, স্থানাঙ্কগুলো শেষ। সমীকরণগুলোর ভিতরে কার সমীকরণ পাইছিলা? বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। কার সমীকরণ? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানি না, যতগুলা বের করতে পারি। বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি? উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে এটা, এই যে এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে এখান থেকে এতটুকুর মানটা, তারপরে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। 10 নাম্বার ভাইয়া, সমীকরণ শেষ, সমীকরণ শেষ। প্রথমে 5টা দেখাইছি স্থানাঙ্ক, 5টা দেখাইছি স্থানাঙ্ক, 4টা দেখাইছি সমীকরণ। এখন দৈর্ঘ্যগুলো, ফার্স্টে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কোনটা? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 2 মডুলাস অফ এ। কেন বলো তো? কারণ শুধুমাত্র দৈর্ঘ্যটা। আরে শাস্তি রে না। এরপরে এগুলো তো ভাই সূত্র মুখস্থ করা লাগে। ক্ষুদ্র অক্ষের, ওই যে আমি বলছি মেন চিত্র, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এটা এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় সূত্র কি? এক্স ইকুয়াল টু সামথিং। হ্যাঁ বেটা, আজকের পর এসে সরলরেখা চ্যাপ্টার পরে এসে বলো তো এক্স ইকুয়াল টু 0 হইলে তো এই যে ইয়া সমীকরণ দোষ করছে কি? তো আমি কি ওয়াই অক্ষের সমীকরণ বলছি তোমাকে? এটা কি ওয়াই অক্ষ? তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় সূত্র কি? তো এক্স ইকুয়াল টু সামথিং, ওই সামথিং এর মানটা কত? এই জন্য এক্স ইকুয়াল টু এদিকেও এই এদিকেও এই প্লাস মাইনাস এই। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2 মডুলাস অফ বি একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেখে বুঝাইতেছে কত? চিত্রের দিকে তাকাও, পেয়ে যাবা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চিত্রে আছে, এই মানটা কত? এটা এ, এটা হচ্ছে বি স্কোয়ার বাই এ। এই মানটাও কত? মাইনাস হোক প্লাস হোক, বাট মান তো ওটা কিভাবে বের হচ্ছে এটা কিন্তু দেখেনি এখনো, বলছে এটা দেখাবো আমরা প্রমাণ, বাট আপাতত জেনে রাখতে। এটা তো তোমাকে বলি নাকি, এটার প্রমাণটা বলছি আমি, প্রমাণটা দেখাইছি, থাকলে দেখাই দিতে পারি যদি থাকো। নেক্সট দিন দেখাই দিব, নেক্সট দিন দেখাই দিব এই মানটা আসছে কোথা থেকে, এই মানটা আসছে কোথা থেকে। বাট আপাতত জেনে রাখো এটার মান কত? বি স্কোয়ার বাই এ। এই যে এদিক থেকে এক্স এর মান এই, এদিক থেকে বি স্কোয়ার বাই এ, তাহলে এটা যদি বি স্কোয়ার বাই এ হয়, এটাও তো বি স্কোয়ার বাই এ, তাহলে 2 বি স্কোয়ার বাই এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 2 বি স্কোয়ার বাই এ, তার কি মডুলাস। এই জিনিসটা অ্যাডমিশনে আমরা সংক্ষেপে মনে রাখবো, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়র মডুলাস। ঠিক আছে, প্লাস হয়ে যাবে। সব কিছুই লিখছো, গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করে গেছো। সব কিছুই লিখছো, গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করে গেছো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা, সেটা সবার আগে লিখবা। উৎকেন্দ্রিকতাটা √1 মাইনাস বি স্কোয়ার বাই এ, উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু √1 মাইনাস
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা সংক্ষেপে শিখাইছি 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এই হয়েছে আমাদের উপবৃত্তের, হ্যাঁ করে লিখবা কিভাবে? ফার্স্টে চিত্র এটা আঁকবা, সমীকরণটা বলে দিতেছি এটা, এরপর চিত্রটা আঁকবা, ঠিক আছে? 1 নাম্বার সূত্র উৎকেন্দ্রিকতা, 2 নাম্বার 5টা স্থানাঙ্ক, ওকে। 3 নাম্বারে আসবে তোমার 4টা সমীকরণ, আর এরপরে বাকিগুলো আসবে কি? দৈর্ঘ্যগুলা। বুঝতে পারছি নাকি পারি নাই? এই ডাব্লিউ বুঝতে পারছি? এখন এই ডাব্লিউটা লেখো সুন্দর করে। এইচ ডাব্লিউ, হ্যাঁ স্টপ, কথা শোনো। এইচ ডাব্লিউ থাকবে যত বেসিক পড়াইছি সবগুলো ভালোভাবে বুঝা তারপরে এইচ ডাব্লিউ করা। আগে জমা দিতে হবে ভাই আয়শা। অ্যাসাইনমেন্টে থাকবে, অ্যাসাইনমেন্ট বলতে 2টা অফসেট পেপারে শুধু ওর চিত্রটা, সমীকরণগুলো, ওটার ক্ষেত্রে আরেকটা কোনটা বলো তো? এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, বি ইজ গ্রেটার দেন কত? এ। এই 2টা থাকবে শুধু অফসেট পেপারে লেখা। তাহলে তাহলে আগে অফসেট পেপারে প্রথমটাই লেখো, প্রথমটা লেখো, দ্বিতীয়টা আমি দেখার পর তারপরে তোমরা লেখো। তাহলে তোমার পরীক্ষার আগের দিন পরাবৃত্ত থাকবে 2টা অফসেট পেপারের ইয়া থাকবে, উপবৃত্ত থেকে 2টা থাকবে। যদি তোমার ইয়া উঠে ফেলো তাহলে উঠে ফেলো, একটাতে থাকলেই হয়েছে। আগে উৎকেন্দ্রিকতা, পরে স্থানাঙ্কগুলো, পরে সমীকরণগুলো, পরে দৈর্ঘ্যগুলো, ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।